দীর্ঘ ৫ বছর পর আজ মামার বাসায় যাচ্ছি। আমি একা নয়, আব্বু আম্মুর সাথে। মামার বাসায় যাওয়ার কারণ মামাতো বোন রিয়ার বিয়ে আর ৭ দিন পর। মামার বাসা মুন্সিগঞ্জের মহেশপুর গ্রামে। আমি আবির শেখ, আব্বু জুলহাস শেখ, আম্মু রীতা শেখ। বাকিটা গল্প পড়তে পড়তেই জেনে যাবেন। গাড়ি ড্রাইভ করছি তো করছি, ২ ঘন্টা হয়ে গেছে ড্রাইভ করছি। আব্বু বলে এখান থেকে মামার বাসায় যেতে আরও ৪৫ মিনিট লাগবে। ৫ বছর আগে গিয়েছিলাম, তাও ঘুমিয়ে ঘুমিয়ে, তাই বুঝতে পারিনি এত সময় লাগে। কিছু সময় পর মাখাডি স্কুলের সামনে আসি। এখান থেকে যেতে আরও ১০ মিনিট লাগবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাই। অনেক পরিবর্তন হয়ে গেছে। মহেশপুর স্কুলের সামনে অনেক দোকানপাট বসেছে। কাঁচা রাস্তাগুলোতে ইট দিয়ে তৈরি হয়েছে। গাড়ি আমাদের বাসা থেকে কিছুটা দূরে রাখতে হয়। গাড়ি নিয়ে গ্রামে যাওয়া যাবে না। বরতলা মামা মামি আর মামাতো বোন রিয়া এসে দাঁড়িয়ে আছে। রিয়া আম্মুর কাছে এসে আম্মুর পাশ হয়ে সালাম করে বলে, কেমন আছো ফুপি? আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? কত বড় হয়ে গেছিস! বড় হয়েছে বলেই তো বিয়ে দিচ্ছে, ছোট হলে কি আর বিয়ে দিত? কেমন আছো ভাইয়া? আমার খবর নেওয়ার সময় আসছে নাকি তোর? ফুপিকে দেখে দৌড়ে ফুপুর কাছে। আমার খবর ঠিকই আছে। তুমি তো শহর ছেড়ে আমাদের কাছে আসোই না, আমাদের ভুলেই গেছো। এখানে দাঁড়িয়ে কথা বলবি? বাসায় চল, তারপর যত ইচ্ছে কথা বলিস। ব্যাগ নিয়ে বাসায় চলে আসি। মামারা বিল্ডিং করেছে শুনেছিলাম, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। বাসার ভেতরে গিয়ে দেখি আরও বেশি সুন্দর। রিয়া, তুই আবিরকে একটা রুম দেখিয়ে দে, অনেক পথ জার্নি করে এসছে। আমি রিয়ার সাথে চলে আসি। রিয়া আমাকে রুম দেখিয়ে দিয়ে বলে, তুমি রেস্ট করো ভাইয়া, পরে কথা হবে। আমি ঠিক আছে বলে ব্যাগ রেখে শুয়ে পড়ি। আম্মুকে বলে রিয়াদের বাসায় চলে আসি। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আমি নিশাত। এবার অনার্সে পড়ছি। রিয়াও আমার সাথেই পড়তো, কিন্তু আর ৭ দিন পর রিয়ার বিয়ে। রিয়াদের বাসায় এসে দেখি অনেক মেহমান। নিশাত, এসেছিস তুই? রিয়া ওর রুমে আছে, যা। আমি মাথা নেড়ে চলে আসি রিয়াদের রুমে। রিয়া বসে বসে মোবাইল টিপছে। আমি চলে আসতেই, ভাইজান, মেয়েটা কে? আমাদের রফিক ভাইয়ের মেয়ে নিশাত, রিয়ার সাথেই পড়ে। মেয়েটা দেখতে তো খুব মিষ্টি। আমাদের আবিরের বউ করলে কেমন হয়? খুব ভালো হবে, আমার চোখের সামনে তো বড় হয়েছে। খুব ভালো মেয়ে। রিয়ার বিয়ের পর রফিক ভাইয়ের সাথে কথা বলবো। কিরে পেতনি, বরের সঙ্গে প্রেম করা হচ্ছে? তুই এসেছিস? সেই সকালে গিয়েছিস আর এখন আসলি? বাসায় একটু কাজ ছিল বান্ধবী। আবির ভাইয়া এসেছে ঘন্টাখানেক আগে। তোর আবির ভাইয়া এসেছে তো আমি কি করব? ৫ বছর আগে আমাকে ইচ্ছা মতো পচিয়েছে, শয়তানটা আবার এসেছে। আচ্ছা, আমাকে তো খুব জিজ্ঞেস করছিস আবির ভাইয়া কেন আমাদের বাসায় আসে না। এই জন্যই জিজ্ঞেস করেছি, যদি আসে আমি তোদের বাসায় আসতাম না। আচ্ছা বুঝলাম, এখানে বস এখন। আমি রিয়ার পাশে গিয়ে বসি। দুই বান্ধবী অনেকটা সময় গল্প করি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাসার ভেতরে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। এই মেয়ে, চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না? যত সব ফাউল লোক। হোয়াট? আমি ফাউল? তোমার সাহস তো কম না? সাহসের দেখেছেন কি? নিজে এসে ধাক্কা দিয়ে সরি না বলে আমাকে বলছেন আমি চোখে দেখতে পাই না। ধ্যাত, ঝগড়ুটে মেয়ে। বলে এই লোকটা চলে যায়। শালার কত বড় সাহস, আমাকে বলে ঝগড়ুটে। ভয়ে পালিয়ে গেল, থাকলে নাক ফাটিয়ে দিতাম। ছেলেটার ১৪ গোষ্ঠীকে সম্মান করতে করতে বাসায় চলে আসি। চেঞ্জ করে রিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। বরতলায় এসে 2টা টাইগার ক্যান নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে খাচ্ছি। অনেক পরিবর্তন হয়ে গেছে তোদের গ্রাম। হুম, সেটা তো হয়েছে। আমাদের এখন আর হেঁটে বাজারে যেতে হয় না। স্কুলের সামনে অটো রিকশার বাস স্ট্যান্ড আছে, আর স্কুলের পাশেও অনেক দোকান আছে। আসার সময় দেখেছি। কথা বলছি আর হাঁটছি, হঠাৎ সেই মেয়েটা নিশাতের সামনে আসে। একটু আগে যে মেয়েটা আমার সাথে ঝগড়া করেছে। এই ঝগড়ুটে মেয়ে, তুমি এখানে? আপনি ঝগড়ুটে, ইচ্ছে করে এসে ধাক্কা দিয়েছেন, আবার আপনি ঝগড়া করেছেন। রিয়া, এই পাগল মেয়েটাকে তুই চিনিস? আপনি তখন আমাকে ঝগড়ুটে বলেছেন, আবার এখন পাগল বললেন। আপনি পাগল, আপনার পুরো খানদান পাগল।
কি হচ্ছে এগুলো? রাস্তার মাঝে তোমরা ঝগড়া শুরু করেছো? ভাইয়া ও নিশাত। নিশাত, এটা আবির ভাইয়া। হোয়াট? এটা নিশাত? এত ঝগড়ুটে হয়ে গেছে? শহরে থেকে থেকে আরো বেশি শয়তান হয়ে গেছে। আমি যদি জানতাম এটা তোর ভাই, তাহলে ভুল করেও কথা বলতাম না। আচ্ছা পুচকি, তাই নাকি? আপনি আবার আমাকে পুচকি বলছেন? কেন পুচকি, কানে শুনতে পাও না? অসভ্য লোক কোথাকার। বলেই নিশাত চলে যায়। আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। আমি তো কেরাস খেয়ে বসে আছি। চলে গেছি, তাকিয়ে থেকে লাভ নেই। আমি কেন তাকিয়ে থাকবো? সেটা তো দেখতেই পেয়েছি। আচ্ছা চলো বাসায় যাই। দুজন হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। মামা, মামি, আব্বু আর আম্মু উঠোনে চেয়ারে বসে গল্প করছে। আমি আর রিয়াও সেখানে গিয়ে বসে পড়ি। আশেপাশে আন্টিরাও আছে। মামা সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। এরপর সবার কথা এক কথা, কি আর করি আজকাল। লেখাপড়া শেষ করে ওর আব্বুর অফিসে বসেছে। আর কি, সবে হা করে তাকিয়ে আছে। কত কথা, আমাকে কত ছোট দেখেছে, এখন কত বড় হয়ে গেছি, আরও কত কথা। বিরক্ত লাগছে খুব। কাউকে কিছু বুঝতে না দিয়ে উঠে রুমে চলে আসি। রিয়াও আমার সাথে আমার রুমে আসে। তোমার ওখানে বিরক্ত লাগছিল তাই না ভাইয়া? তুই চলে আসলি যে? এমনই। আচ্ছা বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আমি কিছু না বলে বসে থাকি। মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করি। মহেশপুরে একটা সমস্যা, নেট পাওয়া যায় না। মোবাইল রেখে শুয়ে পড়ি। সন্ধ্যায় রিয়া কল করে ওদের বাসায় যেতে বলে। নাও করতে পারি না। আম্মুকে বলে চলে আসি রিয়াদের বাসায়। রিয়ার রুমে এসে দেখি শহরের শয়তানটা রিয়ার রুমে। আমি চলে আসতে গেলে রিয়া বলে, কে রে, কোথায় চলে যাচ্ছিস? ভেতরে আয়। রিয়ার কথায় আমি দরজার দিকে তাকিয়ে দেখি নিশাত আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে রিয়ার পাশে গিয়ে বসে। শহরের শয়তান তোর রুমে কেন? হোয়াট? আমি শহরের শয়তান? তোমার সাহস তো কম না, গ্রামের গাইয়া ভূত। আমি গ্রামের গাইয়া ভূত? আপনি ভূত, শহরের ভূত। এসে ঝগড়া শুরু করে দিয়েছো। রিয়া, এই ঝগড়ুটে মেয়েটা তোর বেস্ট ফ্রেন্ড হলো কি করে? ভাইয়া, রিয়া মোটেও ঝগড়ুটে না। তুমি ওর সাথে আগে ঝগড়া করেছো। একদম ঠিক বলেছিস বান্ধবী। আমি আগে কিছু বলেছি নাকি তোর বান্ধবী এসে আমার সাথে ঝগড়া শুরু করলো? আচ্ছা বাদ দাও না ভাইয়া। দেখ, থাকবোই না এখানে। বলেই আবির উঠে চলে যায়। আমি আর রিয়া হাসতে থাকি। আচ্ছা তুই ভাইয়ার সাথে ঝগড়া করিস কেন? আমাকে আসার পর থেকে যা নয় তাই বলেছে। তুই পারিসও বটে। আজকে তুই আমার রুমেই থাকবি, বাসায় যেতে হবে না। আর কিছুদিন পর আমার বিয়ে হয়ে গেলে কে জানে এমন করে দুজন একসাথে হতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, যাব না। রাতে ডিনার করতে এসে দেখি নিশাতও বসে আছে। কিছু না বলে সবার সাথে বসে খাবার খেয়ে নেই। এভাবে দেখতে দেখতে 4 দিন চলে যায়। আজ রিয়ার হলুদ সন্ধ্যা। বাসার সামনে উঠোনে প্যান্ডেল সাজানো হয়েছে। এক কোণে গায়ে হলুদের স্টেজ। আমি আর নিশাত স্টেজ সাজাচ্ছি। আমাদের মাঝে এখন আর ঝগড়া হয় না। অনেক রকম কাপড় দিয়ে স্টেজ সাজাচ্ছি। নিশাত, ঠিক আছে সবগুলো নাকি চেঞ্জ করতে হবে? ফুল তো এনেছে অনেক। আছে তো নাকি আবার ওকে দিয়ে দিয়েছো? জি না, আছে। আমি কেন দিতে যাব? আমি কি জানি না এগুলো লাগবে? গুড, তাহলে তুমি এবার গিয়ে নিয়ে আসো। নিশাত মাথা নেড়ে চলে যায় ফুলগুলো আনতে। একটু পর ফুল নিয়ে আসলে ফুলগুলো লাগাতে থাকি। দুজনে ফুল দিয়ে বাকিটা সাজাচ্ছি। মাঝে মাঝে দুজনের চোখাচোখি হচ্ছে। আবির এখন আর আমার সাথে ঝগড়া করে না, বরং কেমন একটা নজরে তাকায়। ওই চোখে আমার জন্য অদ্ভুত এক মায়া খুঁজে পাই। কি আছে ওনার চোখে? আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার কাজ করতে থাকি। স্টেজ সাজাতে সাজাতে 9টা বেজে যায়। রুমে এসে একটা হলুদ পাঞ্জাবি পরে নেই। রেডি হয়ে রুম থেকে বের হয়ে প্যান্ডেলে চলে আসি। বক্সে গান বাজছে, বাচ্চারা নাচানাচি করছে। আশেপাশে রান্ডিরে কেউ চেয়ারে বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে আছে। আমি একটা চেয়ারে বসে আছি। একটু পর রিয়াকে নিয়ে ওর বান্ধবীরা আসে। নিশাত সবার সামনে হলুদ শাড়ি পরেছে, চুলগুলো খোপা করে তার মধ্যে বেলি ফুলের মালা পরেছে। দেখে বোঝা যাচ্ছে খুব একটা সাজেনি। কপালে ছোট্ট একটা টিপ, এতে নিশাতকে খুব সুন্দর লাগছে। আমার চোখ সরছেই না নিশাতের দিক থেকে। রিয়াকে নিয়ে স্টেজের দিকে যাচ্ছি। হঠাৎ চোখ যায় আবিরের দিকে। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
ওনার চোখে চোখ পড়তেই আমি মুচকি হেসে অন্যদিকে লোকটা একটুও লজ্জা নেই। সবাই এখানে, তাও কেমন করে তাকিয়ে আছে। রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ি। রাত 11টা বেজে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে। আবির আমার পাশে এসে বসেছে। একটু ওইদিকে আসো তো। কেন? একটা কাজ আছে। ভয় নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। বলেই আমি উঠে একটু আড়ালে চলে আসি, যেখানে কেউ দেখবে না। একটু পর নিশাদ এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পকেট থেকে একটা গোলাপ ফুল বের করি, নিশাদকে ঘুরিয়ে ওর চুলে গুজে দেই। নিশাদ মুচকি হেসে বলে, এটা কখন নিয়েছেন? এটা আমি ফুল কিনতে গিয়ে আলাদা করে নিয়েছি তোমার জন্য, আর এটারই কমতি ছিল তোমার। সব মিলিয়ে এখন পারফেক্ট। আমার জন্য? কেন, আমি আপনার কে? তুমি তুমি আমার কে? এখন নাই বলি, পরে বলবো। বলেই আবির আমাকে চোখ মেরে চলে যায়। অসভ্য লোক একটা। আমিও গিয়ে ওনার পাশের চেয়ারে বসে পড়ি। মামা মামি প্রথমে রিয়াকে হলুদ দিয়ে দেয়, এরপর আব্বু আম্মু যায়। একটু পর আমি নিশাদকে নিয়ে উঠি, দুজনে রিয়ার দুই পাশে বসে পড়ি। আমি রিয়ার গালে হলুদ মাখিয়ে দিতে দিতে বলি, আমাদের দুজনের মাঝে তোকে ঠিক কাবাব মে হাড্ডির মতো লাগছে। আচ্ছা তাই না? তাহলে বলো আমি উঠে যাই। তোর গায়ে হলুদ না হলে আমি ঠিকই উঠিয়ে দিতাম। নিশাদ, শুনেছিস ভাইয়া কি বলছে? আমার গায়ে হলুদ আর বলছে আমাকে নাকি তোদের দুজনের মাঝে কাবাব মে হাড্ডি লাগছে। তোর ভাই পাগল হয়ে গেছে, ডক্টর দেখাতে হবে। আমার ভাইয়ার জন্য স্পেশাল ডক্টর লাগবে, আর সেটা তুই। তোকে ছাড়া কেউ পারবে না ভাইয়াকে ঠিক করতে। তোকেও তোর ভাইয়ার সাথে ডক্টরের কাছে পাঠাতে হবে। হলুদ দিয়ে নিচে নেমে আসি, চেয়ারে বসে বাকিদের হলুদ দেয়া দেখছি। ভাইয়া, দুইজনকে পাশাপাশি মানিয়েছে না বলো? খুব সুন্দর মানিয়েছে। আমি তো একেই আমার আবিরের বউ করব। রিয়ার বিয়েটা হয়ে গেল, আমরা নিশাদের বাসা যাব। ওর আব্বু আম্মুর সাথে কথা বলে আসবো। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলে একে একে সবাই ডান্স করছে। ছেলেরা দাঁড়িয়ে শীষ বাজাচ্ছে। একজন নিশাদকে ডান্স করতে বললে নিশাদ আমার দিকে তাকায়, আমি না করি। নিশাদও নাচবে বলে অনেক জোর করে, কিন্তু নিশাদ না বলে দেয়। আবির যখন না বলেছে, সবাই মিলে বললেও আমি নাচবো না। কিন্তু আমি ওনার কথা কেন মেনে নিলাম? তার মানে কি আমি ওনাকে জানি না? গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয় রাত 3টায়। আমি রিয়ার রুমে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। বাহ, কি সুন্দর দৃশ্য। কিসের কথা বলছিস তুই? ভাইয়া তোকে না বললো? তুইও ভাইয়ার কথাই ডান্স করবি না বললি? তুই আগে কত বলেছিস আমার বিয়েতে তুই নাচে ফাটিয়ে দিবি, কিন্তু আজ কি হলো? দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেছে নাকি হবে হবে করছে? সেকেন্ডটা। আচ্ছা রাগ করিস না বান্ধবী, এখন মোবাইলে গান ছেড়ে দুই বান্ধবী ড্যান্স করি চল। রিয়া এক কথায় রাজি হয়ে গেল। এরপর মোবাইলে লুঙ্গি ড্যান্স গান ছেড়ে নাচতে শুরু করি। ফজরের আজান যখন দেয় তখন দুই বান্ধবী ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ি। 12টা বাজলে গোসল করে জুমার নামাজ পড়তে চলে যাই। নামাজ শেষ করে এসে হালকা কিছু খেয়ে আবার কাজে লেগে যাই। একটা টেবিলে খাবার সার্ভ করছি। কিছু সময় পর নিশাদ আসলে আমি আমার টেবিলে জায়গা করে দেই। উনি যেখানে দাঁড়িয়ে খাবার সার্ভ করছে আমি ঠিক সেখানেই একটা চেয়ারে বসেছি। আমাকে দেখে দেখে ভালো ভালো সব কিছু প্লেটে তুলে দিচ্ছে। আমি মুচকি হেসে খেতে শুরু করি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাত্র বর এসেছে। গেটে রিয়ার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। নিশাদ যেতে চাইলে আমি না বলি, আমার সাথে একটু দূরে দাঁড়িয়ে আছে। আচ্ছা সবাই গেটের কাছে, আপনি আমাকে যেতে না বললেন কেন? তুমি কারণটা হয়তো জানো, তবুও প্রশ্ন করার কোনো মানে হয় না। কারণটা জানলেও আমি আপনার মুখ থেকে শুনতে চাই। সময় হলে ঠিক বলবো, এখন শুনতে হবে না। আমি এখনই শুনবো। আমার কথার বাইরে যাওয়াটা আমি পছন্দ করি না। আমার কথার বাইরে যাওয়াটা আমার পছন্দ না। শহরের শয়তান বলেই গিয়ে চেয়ারে বসে পড়ে। আমি আর কি করব, রিয়াকে যে রুমে রাখা হয়েছে সেখানে চলে আসি। দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। একটু পর রিয়াকে নিয়ে চলে যাবার সময় রিয়া মামাকে জড়িয়ে ধরে কান্না করছে। কাঁদিস না মা, সব মেয়েকে একটা সময় তার বাবা মাকে ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়, এটাই যে নিয়ম। তোমরা নিজেদের খেয়াল রেখো। মামিকে আম্মু আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে।
এরপর রিয়াকে নিয়ে চলে যায়। মামা মামিকে আম্মুর বাসায় নিয়ে যায়। আমি একটা চেয়ারে বসে আছি, নিশাত আমার পাশেই বসে আছে। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? যাদের আদর যত্নে বড় হয় তাদের ছেড়ে এক অজানা পরিবারে চলে যেতে হয়। আচ্ছা, মেয়েদের জন্যই কেন শুধু এই নিয়ম? বান্ধবীর জন্য কষ্ট হচ্ছে। ছোট থেকে একসাথে বড় হয়েছি, কষ্ট হওয়াটাই স্বাভাবিক নয় কি? তোমাকে তো একদিন এভাবে যেতে হবে। সেটা তো হবেই, সেটা ভেবে এখনই কান্না পাচ্ছে। থাক, এখন কাঁদতে হবে না, যখন যাবে তখনকার জন্য চোখের পানি বাঁচিয়ে রাখো। আপনি খুব খারাপ মানুষ, এই সময়ও মজা করছেন। তাহলে কি করব? কান্না করব? বলেই হেসে দেই। নিশাত রাগী চোখে তাকিয়ে চলে যায়। কেটে যায় আরও 4 দিন। কাল আমাদের চলে যেতে হবে। আমার অফিসে অনেক কাজ জমে আছে। নিশাত আমাকে এভাবে ঠকাবে বুঝতে পারিনি। নিশাত আমার থেকে টাকা নেবার জন্য, আমার সম্পত্তির জন্য এত বড় একটা খেলা আমার সাথে খেলবে, আমি সেটা কখনো ভাবতেও পারিনি। রুমে বসে আছি, আম্মু এসে আমার পাশে বসে। কি হয়েছে আম্মু? তোমাকে খুব চিন্তিত লাগছে। আমি একটা কথা ভাবছি। কি কথা আম্মু, বলো। আমি একটা মেয়েকে পছন্দ করেছি তোর জন্য, কিন্তু তোর কাউকে পছন্দ করি কিনা সেটা। আমার কাউকে পছন্দ নেই আম্মু, তোমরা যাকে বলবে আমি তাকে বিয়ে করব। শুনে খুশি হলাম বাবা। তাহলে আমি মেয়ের বাবা মার সাথে কথা বলি। কাল যাবার আগে তোদের ক্যাবিন করে বউ নিয়ে যাব। তোর অফিসের কাজ শেষ হলে বিয়ে উঠাবো। তোমরা যা ভালো মনে হয় তাই করো। আম্মু আমার মাথায় হাত রেখে হাসি মুখে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার পাশে গিয়ে দাঁড়াই। জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছি। আবিরের হঠাৎ কি হলো বুঝতে পারছি না। গতকাল থেকে আমার সাথে কথা বলছে না, আমাকে দেখলেই চলে যাচ্ছে। আমি কি কোনো ভুল করেছি ওর সাথে? কিন্তু আমার জানা মতে আমি তো কোনো ভুল করিনি। তাহলে কেন আবির আমার সাথে কথা বলছে না? এতটা কাছে এসে এইভাবে দূরে চলে যাবে? হঠাৎ বাহিরে কথা শুনে গিয়ে দেখি রিয়া, আব্বু আর আবিরের আম্মু এসেছে। আব্বুর সাথে কথা বলছে। রফিক ভাই, আমরা নিশাত মাকে আমাদের আবিরের বউ করার জন্য এসেছি। আপনারা তো আমাদের সম্পর্কে সবাই জানা। জি ভাই সাহেব, নিশাত মাকে আমাদের খুব পছন্দ। আব্বু বলে, আবিরের মতো ছেলের কাছে মেয়েদের তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। আবির বাবার সম্পর্কে শুনেছি, খুব ভালো, আমি রাজি। আগামীকাল আমাদের চলে যেতে হবে। আবিরের অফিসে অনেক কাজ কাম জমে গেছে, তাই কালকে আমরা কাবিন করে নিশাত মাকে নিয়ে যেতে চাই। এরপর যখন আবিরের অফিসের কাজ শেষ হবে বিয়ে উঠানো যাবে। আব্বু রাজি হয়। আমি লজ্জা পেয়ে রুমে চলে আসি। আচ্ছা সাহেব, তাহলে বিয়ে করে আমাকে নিয়ে যাবার জন্য এমন করেছে? কালকেই আমি আবিরের বউ হব। আয়নার দিকে তাকিয়ে একা একা হাসছি। আব্বু এসে আমাকে সব বলে। আমি কিছু না বলে আব্বুকে জড়িয়ে ধরি। রুমে বসে বসে ল্যাপটপে ইমেল চেক করছি। আম্মু এসে বলে, আবির, কাল বিয়ে ঠিক করে এসেছি। বিকেল 4টায় কাবিন হবে। এরপর বউকে নিয়ে বাসায় চলে যাব। ঠিক আছে আম্মু। কার সাথে বিয়ে ঠিক করলাম সেটা তো জিজ্ঞেস করলি না। আমার আব্বু আম্মু কখনো আমার খারাপ চাইবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আম্মু মুস্কি এসে আমার কপালে চুমু দিয়ে চলে যায়। পরের দিন বিকেলে 4টা। আমি একটা পাঞ্জাবি পরে আব্বু আম্মু মামা মামির সাথে নিশাতের বাসায় আসি। আম্মু নিশাতের সাথে আমার বিয়ে ঠিক করেছে। উফ, আমি কেন আগে থেকে আম্মুর থেকে জানলাম না? যদি জানতাম তাহলে আম্মুকে না বলতাম। এখন কিছু বলতেও পারবো না। এখন নিজের ওপরই রাগ হচ্ছে। এই মিথ্যাবাদী লোভী মেয়েটাকে এখন বিয়ে করতে হবে। ঠিক আছে, আমাকে নিজের ফাঁদে ফেলে আমার জীবন নিয়ে খেলার শাস্তি আমি তোমাকে এমনভাবে দিব, আর কখনো কোনো ছেলের জীবন নিয়ে খেলার সাহস পাবে না। আমি তোমার জীবনকে নরক করে দিব। কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করি। আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক কিছু বলে। আম্মু অনেক কিছু বোঝায়। আব্বু আম্মুকে সালাম করে বাসা থেকে বের হয়ে হাঁটছি। আবির আমাদের থেকে সামনে হাঁটছে। আন্টি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আব্বু আম্মুও পাশেই হাঁটছে। রিয়াকে কল করে আসতে বলেছিলাম, কিন্তু রিয়া ওর বরের সঙ্গে নাকি আজকে কক্সবাজার হানিমুনে যাবে। বটতলা এসে গাড়িতে উঠে বসি। আব্বুর থেকে বিদায় নিয়ে নিই। আবির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আমি পেছনে আন্টির সাথে বসেছি। আঙ্কেল সামনে আবিরের পাশে বসেছে।
বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে যায়। বাইরে থেকে খাবার নিয়ে এসে সবাই একসাথে ডিনার করি। আম্মু নিশাদকে আমার রুমে রেখে আসে। ইচ্ছে না থাকার পরেও রুমে আসতে হয়। মহারানীর মতো আমার বেডে বসে আছে। আমি রুমে আসতেই বেড থেকে নেমে আমাকে এসে সালাম করতে গেলে আমি পেছন থেকে সরে যাই। অবাক হয়ে আমার দিকে তাকায়। আর কত নাটক করবি? আমার আম্মুকে ফুসলিয়ে আমার বউ হয়েছিস আমার সম্পত্তির মালিক হবার জন্য, কিন্তু তোর সেই আশা কখনো পূরণ হবে না। আমি তোর আসল রূপটা জেনে গেছি। কি বলছেন আপনি? আমি আপনার আম্মুকে ফুসলিয়ে আপনার বউ হতে যাব কেন? আপনার আম্মুই তো আমাদের বাসায় গিয়ে বিয়ের কথা বলেছে। আমি তো ভেবেছি আপনি পাঠিয়েছেন, আমাকে ভালোবাসেন তাই। ভালোবাসা? ভালোবাসার মানে তুই জানিস? তোর কাছে তো ভালোবাসার মানে টাকা। বড়লোক ছেলেদের ফাঁসিয়ে তাদের থেকে টাকা নিয়ে। তবে তুই যদি ভেবে থাকিস আমার সাথেও এমনটা করবি, তবে তুই খুব ভুল ভাবছিস। এসব কি বলছেন? আপনি আমার সম্পর্কে মিথ্যা কেন বলছেন? আর আমি কোনো বড় লোকের ছেলে ফাঁসাইনি। আমি আপনাকে ভালোবাসি, আর তাই এই বিয়েতে রাজি হয়েছি। তোর ভালোবাসা আমার জানা হয়ে গেছে। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চুপচাপ নিচে গিয়ে শুয়ে পড়। আমার বেডে আমার পাশে শোবার স্বপ্ন দেখিস না। আর কিছু না বলে আবিরের একটা বালিশ আমার দিকে ছুঁড়ে শুয়ে পড়ে। আমি বালিশটা নিয়ে নিচে শুয়ে কান্না করছি। আবিরের কোনো কথা আমি বুঝতে পারছি না। কি কি বলছে এসব, আর কেনই বা বলছে? কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। কামিং সুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গল্পটির পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।